নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, গ্রহ, নক্ষত্র এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস জন্মছকের কানেকশন অনুযায়ী। এর সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের আধ্যাত্মিক জীবনের অনেক বিষয়, যেগুলো আপনার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয়। একটা জাতক জাতিকাকে তার প্রতিকার প্রতিবিধান হিসাবে কোন দ্রব্যগুণ দিলে তার জীবনের সফলতা আসবে, সেটা তার জন্মছকের মধ্যে লুকিয়ে থাকে। কখনো কখনো দেখবেন যে একটা জাতক জাতিকায় হয়তো শুধু স্টোন দেওয়া হচ্ছে, বা কখনো কখনো তার আধ্যাত্মিক কিছু চেতনা তৈরি করা হচ্ছে, কখনো কখনো তার ক্ষেত্রে শুধু হয়তো কবচ ধারণ করে কিছু ক্রিয়া করা হচ্ছে, এবং যার কারণে তার ধীরে ধীরে তার মধ্যে পজিটিভ জায়গা তৈরি হচ্ছে, যেগুলো আগামী দিনের ওর নির্দিষ্ট চাওয়া পাওয়া। সেই জন্য একটা জাতক জাতিকার নির্দিষ্ট যে লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন পথ অবলম্বন করা সঠিক কিনা, সেটা কিন্তু তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে বলবে। অর্থাৎ তার প্রতিকার প্রতিবিধান কী আছে। জন্মছকে অনেক ধরনের দোষ থাকে। কারোর ক্ষেত্রে পিতৃদোষ, কারোর ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু অশুভ যোগ, যে অশুভ যোগের কারণে তার নির্দিষ্ট প্রাপ্তির থেকে সে বঞ্চিত হচ্ছে। বহু মানুষ এরকম রয়েছে যে তার নিজস্ব প্রাপ্তির থেকে সে বঞ্চিত। তার জীবনের সারাটা সময় সে কষ্ট সহ্য করতে করতে এসছে। কিছু কিছু পরিস্থিতি বা কিছু কিছু কানেকশান দেখা যায় সেই জন্মগত জায়গার থেকে যতটা কঠিন জায়গায় ছিল, সে আজীবন সেই জায়গায় থেকে গেল। সে পরিবর্তন করতে পারল না জীবনকে। আবার কিছু কিছু মানুষ, কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে দেখবেন যে জন্ম ক্ষেত্রে বা জন্মস্থানগত কানেকশান অনুযায়ী সে হয়তো খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করে সে নিজের জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে এবং স্বাভাবিক এবং উন্নত মানের জীবনযাপন করছে। এগুলো প্রত্যেকটা কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়, এবং সেই জন্য বললাম যে আপনার জন্মছকে যদি অশুভ দোষ থাকে, সেটা পিতৃদোষ হোক বা কালসর্প মাঙ্গলিক বা অশুভ আরও অন্যান্য শাপিত দোষ, কখনো কখনো এই যে শাপিত দোষ মানে অভিশাপ পাওয়া, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। সেটা কিভাবে আপনি তার প্রতিকার প্রতিবিধান করবেন, কিভাবে তার প্রায়শ্চিত্ত করবেন, যেটা আপনার এই জীবনের কিছু পজিটিভ জায়গা দেবে, যেটা আপনার এই জীবনের তার প্রভাব থেকে আপনি কিছুটা মুক্ত হয়ে আপনার স্বাভাবিক জীবনযাপনে পৌঁছে যাবেন, আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এটার জন্য প্রয়োজন অবশ্যই আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা, আধ্যাত্মিক বেশ কিছু ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যমে আপনি নিজেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে যে তন্ত্রের বিভিন্ন বিষয়। আধ্যাত্মিকের মধ্যেই রয়েছে তন্ত্রের বিভিন্ন বিষয়, যে তন্ত্রশাস্ত্র বিভিন্ন কানেকশান, অর্থাৎ সেখানেও রয়েছে শিব এবং প্রকৃতির অবস্থান মিলন, এবং এই শিব এবং প্রকৃতির মিলনে আপনার জন্মছকের পজিটিভ ভাইব্রেশন দেওয়া যায়, এবং শিব এবং প্রকৃতির মিলনে আমাদের পৃথিবী বা আমাদের জন্মস্থিতিকে রক্ষা করা যায়। সেই জন্য আপনার জীবনেরও যে বাধা বিপত্তিগুলো আসে, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন এই শিব এবং প্রকৃতির কিন্তু সঠিক, আপনি যদি বিভিন্ন বিচার বিশ্লেষণ করে সঠিক ক্রিয়ার মাধ্যমে। আবার বলছি, সেই জন্য দেখবেন যে আমরা কখনো দশমহাবিদ্যার দিকে ঝুঁকি, কখনো আবার দেখা গেল যে যে বিভিন্ন যে ক্রিয়া রয়েছে বিভিন্ন ধরনের, আপনি দেখবেন দুর্গার বিভিন্ন কাহিনী রয়েছে। দেখবেন যে মা দুর্গার হাতে যে 10 হাত রয়েছে, 10 হাতে যে 10টা অস্ত্র, সেটা দশ মহাবিদ্যাকে কানেক্ট করে। আবার প্রত্যেকটা এই দেবতারা, অর্থাৎ এই দেবী, দশ মহাবিদ্যার 10 দেবী আবার কানেক্ট করছে 10টা কিন্তু গ্রহ নক্ষত্রের কানেকশনের সঙ্গে। তাহলে সেই 9টা গ্রহ নবগ্রহের সঙ্গে যেমন এই দশমহাবিদ্যার নির্দিষ্ট কনজাংশন কানেকশান রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনি যদি লগ্নকে কানেক্ট করেন তাহলে 10 নম্বর কানেকশান হয়, যেটা আপনার জন্মছক থেকে কানেক্ট করে। আমি এর আগে বিভিন্নভাবে আলোচনা করেছি যে আপনার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কানেকশান দশমহাবিদ্যার অবস্থান রয়েছে। আপনি আধ্যাত্মিক লাইনে যাবেন, আপনার দশমহাবিদ্যার কানেকশান রয়েছে। সেটা কখনো কখনো এই প্রকৃতি
কখনো কখনো বিভিন্ন রূপে আপনার সামনে এসছে বা বিভিন্নভাবে তিনি তার প্রকাশ করেছেন। কখনো সেই জন্য বলছি যে কখনো দশমহাবিদ্যা, কখনো অন্যান্য অনেক বিদ্যা। দেখবেন যে আমাদের যে শক্তিপীঠ রয়েছে সেক্ষেত্রে 51টা পীঠ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং এর পিছনেও কিন্তু বিভিন্ন ধরনের পৌরাণিক বিভিন্ন কাহিনী রয়েছে। তার সঙ্গে রয়েছে আধ্যাত্মিক বিভিন্ন কাহিনী, যে কাহিনী আপনি শুনলে পরে বা অনেক মানুষ তারা জানেন যে এই 51 পীঠ কীভাবে তৈরি হলো, এবং সেখানেও কিন্তু একসময় দশমহাবিদ্যার অবস্থান হয়েছিল। তাই এই দশমহাবিদ্যার 10 দেবী আমাদের গ্রহগত কানেকশনের সঙ্গে কীভাবে যুক্ত, আমি আবার বলছি যে আপনার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান কি উপায় হবে, কি কানেকশানে হবে, সেটা সম্পূর্ণভাবে আপনার জন্ম ছকটাকে কানেক্ট করে এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান হয়। তাই এখন যে আলোচনা করব যে প্রত্যেকটা গ্রহের যিনি ইষ্ট দেবী রয়েছেন তিনি হচ্ছেন এই দশমহাবিদ্যা কানেক্টেড। তাই শনি গ্রহর ইষ্ট দেবী হচ্ছেন মা কালী, যিনি দশমহাবিদ্যার প্রথম দেবী। যাদের ক্ষেত্রে বহু সমস্যার মধ্যে রয়েছেন, জীবনে কোনোভাবে স্থায়ী জায়গা আসছে না, প্রচণ্ড মানসিক কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে এই পর্যন্ত আসছেন, যেটা হয়তো শনি গ্রহ আপনাকে দিচ্ছে। কিন্তু আবার বলছি, তার জন্য আপনার জন্মছক বা তার জন্য আপনার হাতের রেখা, তার নির্দিষ্ট বিশ্লেষণ রয়েছে। তাই আপনি আপনার জায়গাটাকে আগে সঠিক বিচার করুন এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান নেওয়ার চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে হয়তো জন্মছক জানা নেই, কিন্তু হাতের রেখায় তাদের বলে দেবে। তাছাড়া বিভিন্ন বিচার রয়েছে, বিভিন্ন কিন্তু ক্যালকুলেশনের বিষয় রয়েছে, বিভিন্ন ভাইব্রেশন রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে সমস্যার উন্মোচন করতে পারে। তাই শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন দশমহাবিদ্যার প্রথম দেবী হচ্ছেন যিনি কিন্তু দক্ষিণা কালী। তাই এই দক্ষিণা কালী কিন্তু মানে যে শম্ভ এবং নিঃশম্ভ তাকে কিন্তু বধ করেছিলেন এক সময় বিভিন্ন উপায়ে। আমি আবার বলছি যে প্রকৃতি বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় সেখানে বিরাজ করেছেন, এবং সেই প্রকৃতির সঙ্গে শিবের মিলনে প্রকৃতিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়েছে, প্রকৃতি সঠিকভাবে অবস্থান রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে জন্ম মৃত্যু এবং সৃষ্টির স্থিতি, সেটা প্রত্যেকটা কানেক্টেড। সেই জন্য এই দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী তিনি হচ্ছেন মা তারা, এবং এই মা তারা হচ্ছেন বৃহস্পতি গ্রহের ইষ্টদেবী। বৃহস্পতি গ্রহ হচ্ছে নেটাল চার্ট কানেকশন অনুযায়ী আপনার জন্মছকের দ্বাদশপতি এবং ভাগ্যপতি, অর্থাৎ ভাগ্য গুরুজন, এটা কানেক্টেড আপনার বৃহস্পতিকে, এবং আপনার মোক্ষ লাভ সেই বৃহস্পতি দেবে। এবং এই গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন কে না মা তারা, যিনি দ্বিতীয় দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী, খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই যে তারাপীঠ মহাশ্মশান, যেখানে এই নির্দিষ্ট জায়গাটা, এটা কিন্তু বলা হয় যে সিদ্ধপীঠ। বহু বহু যারা মুনি ঋষিরাজ ছিলেন তারা এখানে সাধনা করে তাদের কার্য সিদ্ধি করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াকে তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে এসছেন। সেজন্য এর সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু তারাপীঠের বিভিন্ন ক্ষেত্র। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখুন, মা তারা আপনি যদি দর্শন করেন সেখানে দেখবেন যে ভীষণ ভয়ঙ্করী, কিন্তু তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পজিটিভ এনার্জি, এবং এই দেবীর অবস্থান, দেবীর দর্শন আপনাকে একটা অন্য মাত্রা দেবে, আপনাকে অন্য জগতে নিয়ে যাবে, যেখান থেকে আপনি আপনার পজিটিভ এনার্জি তৈরি করতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক, কারণ আবার বলছি যে প্রত্যেকের ক্ষেত্রে এক দেবতা বা এক দেবী কিন্তু তার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দিতে নাও পারে। সেজন্য এক একজনের ক্ষেত্রে এক একটা দেবদেবতা আলাদা হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে তৃতীয় দেবী, অর্থাৎ দশম মহাবিদ্যার যিনি তৃতীয় দেবী তিনি হচ্ছেন মাতা ষোড়শী। এবং এই মাতা ষোড়শীর যদি রূপ বর্ণনা করি, বলা হচ্ছে এখানে তার রূপ খুবই খুবই গুরুত্বপূর্ণ। ষোড়শীর অপর নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী, অর্থাৎ কথার মধ্যেই রয়েছে,
কারণ তিনি রাজেশ্বরী, এবং তিনি ত্রিপুরা শব্দের অর্থ বলছেন যিনি উড়া, পিঙ্গলা এবং সুষমা অথবা মন, চিত্ত এবং বুদ্ধিতে নিপুণ, সেটাকে ইঙ্গিত করছে। দেবীর 4 হাতে এবং গায়ের রং জবা কুসুমের মতো, অর্থাৎ জবা কুসুমের মতো তার গাত্র বর্ণ, এবং তার সঙ্গে কি হচ্ছে না, তার বলছে যে তার নাভিপদ্মের উপর দেবীর অবস্থান করছেন, এবং বলছে যে এখানে শঙ্করাচার্য এবং অভিনব গুপ্ত কর্তৃক এই দেবীর পূজিত হন। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, আমি বারবার বলি যে কোথায় কোন জায়গায় কোন সিচুয়েশানে তার সেই দেবীর অবস্থান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আপনারা জানেন যে এই যে মাতা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী আমাদের ত্রিপুরা রাজ্যের নির্দিষ্ট স্থানে কিন্তু সেখানে পূজিত হন, এবং বহু মানুষ সেখানে পুজো দিতে যান, এবং তিনি দশমহাবিদ্যারই একটা অবস্থান। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কামাখ্যা পীঠে কিন্তু এই দশমহাবিদ্যার প্রত্যেকটা দেবদেবীর অবস্থান রয়েছে। সেই জন্য এই নীলাচল পর্বতটা এতটাই গুরুত্বপূর্ণ স্থান, যেখানে আপনি অবস্থান করে আপনি যদি কোনো ক্রিয়া করেন তাহলে সেই জায়গার সাকসেসের জায়গা দেয়। কারণ কামাখ্যা পীঠ বা এই নীলাচল পর্বত সেখানে তন্ত্র সাধনার একটা পীঠস্থান, এবং যেটাকে বলা হয় আতুর ঘর, এবং কঠিন কঠিন সমস্যার সেই কামাখ্যা ধামের তার প্রতিকার প্রতিবিধান করা যায়। কারণ আপনারা জানেন আমি বিগত অনেক বছর ধরে সেখানে মাস 2 পরই কিন্তু আমি সেখানে পৌঁছে যাই, এবং বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আপনাদের সেই কাজ কিন্তু আমরা করে দিই। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দশমহাবিদ্যার যেমন তৃতীয় দেবী বললাম মাতা ষোড়শী, চতুর্থীয় অর্থাৎ পঞ্চম দেবী তিনি হচ্ছেন কে না ভৈরবী, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটাও কিন্তু সেই নীলাচল পর্বতেই রয়েছে মাতা ভৈরবী, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং মাতা ভৈরবী আমাদের বিভিন্ন অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন পয়েন্টকে কিন্তু কানেক্ট করে। আপনার মধ্যে কতটা পজিটিভ এনার্জি আছে, কতটা নেগেটিভ এনার্জি আছে, সেটাকে কানেক্ট করে এই মাতা ভৈরবী। এবং এই মাতা ভৈরবী বলছে এই দেবী কিন্তু ধনধাত্রীর দেবী, এবং 64 যোগিনীদের মধ্যে প্রধানের নাম হচ্ছেন মাতা ভৈরবী। ইনি শিবের ন্যায় শ্রীমূর্তি, ইনি সঙ্গীতের ক্ষেত্রে বিভিন্ন নামে পরিচিত, অর্থাৎ ইনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামে তিনি অভিহিত হচ্ছেন। এবং 64 যোগিনীর মধ্যে সর্বপ্রথম দেবী হচ্ছেন মাতা ভৈরবী। এবং এই মাতা ভৈরবী আমাদের যে নির্দিষ্ট যে চক্রগুলো রয়েছে শরীরে, সেই চক্রগুলোকে কন্ট্রোল করেন। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখবেন যে কামাখ্যা মন্দিরে বা যেখানে গেছেন নীলাচল পর্বতের কামাখ্যা মন্দিরের ঠিক নিচের 100-200 মিটার মতো নিচে নেমে যাবেন, ওইখানে তার মন্দির রয়েছেন, এবং সেখানে বিভিন্নভাবে সেখানে পুজো হয় নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে। এবং ঠিক তার উপরটায় রয়েছে কি না ধূমাবতী। অবশ্যই বলবো ধূমাবতী নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে এই যে ছিন্নমস্তা অর্থাৎ ষষ্ঠ দেবী, পঞ্চম দেবী বললাম মাতা ভৈরবী, ষষ্ঠ দেবী হচ্ছেন মাতা ছিন্নমস্তা। এই মাতা ছিন্নমস্তা তিনি হচ্ছেন কিন্তু রাহু গ্রহের ইষ্ট দেবী। এবং এই রাহু গ্রহের ইষ্ট দেবী, রাহুর অবস্থান আপনারা দেখবেন যে রাহুর যাদের মধ্যে প্রভাব রয়েছে, রাহুর যাদের নেগেটিভ এনার্জি রয়েছে, তারা কিন্তু একটা কখনো কখনো উন্মত্ত অবস্থায় থাকে, কখনো কখনো কোনো নেশার মধ্যে আসক্ত হয়ে যায়। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে পরিস্থিতি। দেখবেন যে কোনো জাতক জাতিকা তার অল্পতেই মানে খুব কম সময়ের মধ্যে জীবনে উন্নতি করতে চায় বা খুব বড় জায়গায় পৌঁছাতে চায়, কিন্তু তার মধ্যে তার কোয়ালিটি কোয়ান্টিটি এই জায়গাগুলো সে কিন্তু সেইগুলোর বিচার না করে সে সর্বেসর্বা হতে চায়, এবং এটা রাহু করায়। এবং এই রাহু গ্রহের ইষ্ট দেবী তিনি হচ্ছেন মাতা ছিন্নমস্তা দেবী। ছিন্নমস্তা দেবীর এর আগে আলোচনা করেছি তার কিন্তু গঠন, অর্থাৎ সেই মূর্তিটার আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন, এবং সেখানে কামদেব এবং রতি দেবী সঙ্গমরত অবস্থায় রয়েছেন, এবং তার ওপর দণ্ডায়মান হয়ে আছেন মাতা ছিন্নমস্তা, যিনি তার নিজের
মুন্ডু ছেদ করে তার গলার থেকে 3টে ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে, তার 2টো ধারা রক্ত তার যোগিনীর বা তার সঙ্গীকে দিচ্ছে, আর এক ধারার রক্ত তার মুখমণ্ডলে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ তিনি এইভাবে সৃষ্টিকে কন্ট্রোল করে রেখেছেন এবং তার মধ্যে বিরাজ করছেন যে সঠিক ওয়ে। এবং সেই জন্য যাদের রাহুর প্রভাবে কখনো কখনো তার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হয়, রাহুর প্রভাবে অনেক জাতক জাতিকারা নেশায় আসক্ত হয়ে যায়, যা রাহুর প্রভাবে অনেক সন্তান অবাধ্য হয়ে যায়, রাহুর নেগেটিভ ভাইব্রেশনে অনেক মানুষ তারা ব্যভিচারী বুদ্ধি, ব্যভিচারী চিন্তা ভাবনার মধ্যে চলে যায়, রাহুর কানেকশানে অনেক জাতক জাতিকার নেশায় আসক্ত হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, কখনো কখনো পরক্রিয়ার পর্যন্ত আসক্ত হয়ে যায়। সেই জন্য এই যে যে ছিন্নমস্তা দেবীর যে আমি বর্ণনা দিলাম, এর মধ্যে রয়েছে তার সমস্ত অবস্থান এবং তাকে কন্ট্রোল, তাকে ব্যালেন্স জায়গায়। এবং আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু অবশ্যই মাতা ছিন্নমস্তার কিন্তু শরণাপন্ন অবশ্যই হতে হবে, এবং তিনিই রয়েছেন। অর্থাৎ এই মাতা ছিন্নমস্তা দেবী কিন্তু সেখানেই রয়েছেন, যিনি অর্থাৎ এটাও কিন্তু ওই কামাখ্যা ধামেই রয়েছে, অর্থাৎ সেই নীলাচল পর্বতেই অবস্থান করছেন। এরপরে বলবো, আর এই সপ্তম দেবী ধূমাবতীর আপনি দেখবেন যে তিনি বিধবা বেশে রয়েছেন, এবং এর পিছনেও কিন্তু অনেক যুক্তি রয়েছে, অনেক কাহিনী রয়েছে। তিনি যখন তার স্বামীকে গ্রাস করে নিয়েছিলেন এক সময় তার ক্ষুধা নিবারণের জন্য, এবং স্বামীকে গ্রাস করা মানে সে কিন্তু বিধবা হয়ে যাওয়া, এবং তার সেই বেশ এবং তার যে বাহন তিনি হচ্ছেন দাঁড় কাক। এগুলো বিভিন্ন বর্ণনা রয়েছে, কিন্তু একটা জাতক জাতিকার যখন গুপ্ত শত্রুর প্রভাবে সে কিন্তু তার জীবনটা ছন্নছাড়া হয়ে যায়, বিভিন্নভাবে সে প্রতিহত হয়, বিভিন্ন দিক দিয়ে তার দিনের পর দিন বাধা তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু ধূমাবতী মা অর্থাৎ দশমহাবিদ্যার সপ্তম দেবীর অবস্থান এবং তার পুজো পাঠ বিভিন্নভাবে রয়েছে। তিনিও রয়েছেন এই নীলাচল পর্বতে মা কামাখ্যা মন্দিরের মেন মন্দিরের ঠিক নিচ পর্যায়ে নিচে, এবং সেখানে কিন্তু তার নির্দিষ্ট যজ্ঞ নির্দিষ্টভাবে পুজো পাঠ চলে, প্রত্যেক দিন নির্দিষ্টভাবে চলে, এবং কখনো কখনো শনি মঙ্গলবার বেশ গুরুত্বপূর্ণভাবে চলে। এবং এর সঙ্গে সঙ্গে দশমহাবিদ্যার অষ্টম দেবী তিনি হচ্ছেন মাতা বগলা। এখন জানেন বগলা দেবী হচ্ছে শত্রুকে দমন করা, শত্রুকে ঘায়েল করা, শত্রু আপনার জীবনের সর্বশান্ত করে দিচ্ছে, শত্রু আপনার জীবনকে তছনছ করে দিচ্ছে, শত্রু আপনি যেটা করতে যাচ্ছেন বাধা তৈরি করছে। এবং সেই দশ মহাবিদ্যা আর এই অষ্টম দেবী হচ্ছেন মাতা বগলা, যিনি শত্রুর একটা হাত দিয়ে তার জিভকে টেনে ধরছে আর এক হাত দিয়ে তাকে আঘাত করছে, কিন্তু মাতৃস্বরূপ তিনি সন্তানকে কিন্তু সর্বদাই শিক্ষা দেন, সন্তানকে কিন্তু তার বিপথে পরিচালিত হচ্ছে, তাকে সৎ পথ দেখান। তাই সেটাই কিন্তু মা বগলা মা এটা করছেন। এবং মা বগলার এই নীলাচল পর্বতের ঠিক ওপরে 200 মিটার দূরে অবস্থান রয়েছেন মাতা বগলার মন্দির, এবং সেখানেও কিন্তু বিভিন্নভাবে মাতা বগলা দেবীর পুজো হন এই নীলাচল পর্বত কামাখ্যা মায়ের নিকটেই। এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে কিন্তু যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ, এবং মাতঙ্গিনী যিনি হচ্ছেন দশমহাবিদ্যার নবম দেবী, যিনি রবি গ্রহের ইষ্টদেবী, আর বগলা মা হচ্ছে কিন্তু মঙ্গল গ্রহের ইষ্টদেবী। আর এই রবি গ্রহের ইষ্টদেবী মাতা মাতঙ্গিনী দেখবেন যে আপনার জীবনে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না, আইনি সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, আপনি অকারণে বদনামের শিকার হচ্ছেন, জানবেন যে কোনো না কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই মাতঙ্গিনীর বিভিন্ন ক্ষেত্রে পুজো পাঠ করি। এবং তার সঙ্গে সঙ্গে মাতা কমলা হচ্ছেন কিন্তু শুক্রের ইষ্টদেবী, এই শুক্রের ইষ্টদেবী মাতা কমলা আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দেয়, আপনার জীবনের কতটা আপনি সুখী হবেন সেটার কানেকশান দেয় এই মাতা কমলা দেবীর উপর। সেই জন্য মাতা কমলা মায়ের কিন্তু সেই কামাখ্যা ধামের নির্দিষ্ট জায়গায় অবস্থান রয়েছেন, যিনি আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে
প্রদান করে থাকেন। আর এইভাবে কিন্তু দশমহাবিদ্যার আপনি যদি পুজো পাঠ করেন সঠিক ক্রিয়ার মাধ্যমে আপনার ক্ষেত্রে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবনে যত কঠিন সময় আসুক না কেন ধীরে ধীরে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই জন্য আমি আবার বলছি, স্থান কাল পাত্র বিশেষ তার নির্দিষ্ট ক্রিয়া আপনার জীবনের সফলতা আনতে পারে। সেই জন্য আমি এই কামাখ্যা ধামে আমি মাস দেড় অর্থাৎ মাসের পর মাস বহু বছর ধরে যাচ্ছি এবং সেখানে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেই জায়গাগুলোকে আপনাদের সফলতার জায়গায় নিয়ে এসে দিয়েছি। আবার বলছি, কারণ এখানে নির্দিষ্ট ক্রিয়া সাকসেস দেয়, কঠিন কঠিন সমস্যার সমাধানের জায়গা দেয়। তাই এই দশমহাবিদ্যার এই নির্দিষ্ট ক্রিয়া নির্দিষ্ট, কারণ এই নীলাচল পর্বত এতটাই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বিগত দিনে বহু ধরনের তন্ত্রের প্রয়োগ চলেছে। আপনি যদি পুরাণ তত্ত্ব ঘাটেন তাহলে সেখানে আবার বলছি সেই প্রকৃতি এবং তার সঙ্গে সঙ্গে শিবের সেই মেলবন্ধন, সেই জায়গা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এখনও বিভিন্ন ক্ষেত্রে এই নির্দিষ্ট স্থান থেকে একটু দূরবর্তী জায়গায় গেলেই দেখবেন তাদের ঘরে ঘরে কুটির শিল্পের মতো যে তন্ত্র সাধনা বিগত দিনে ছিল এখন হয়তো অনেকটা কমে গেছে, কিন্তু সেই জায়গা কিন্তু এখনও রয়েছে। আর এই কামাখ্যাধাম যেটা হচ্ছে এই নির্দিষ্ট তিথি, যেটা জুন মাসের 22 তারিখ থেকে 26-27 তারিখ পর্যন্ত চলে প্রত্যেক বছরের, এবং এই নির্দিষ্ট মেলায় বহু মানুষ এখানে সমাগম করে এবং বহু অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন সাধক তারা কিন্তু এখানে পৌঁছায়। এবং তার মধ্যে, কারণ এই নির্দিষ্ট সময় মন্দিরের দ্বার বন্ধ থাকে ঠিকই, কিন্তু মন্দিরের বাইরে এই নীলাচল পর্বতে বহু বিভিন্নভাবে তারা কিন্তু সেই অবস্থান, তার পজিটিভ এনার্জি, তার পজিটিভ ভাইব্রেশন তারা কিন্তু গ্রহণ করে তাদের পজিটিভ জায়গাগুলোকে নিয়ে যাচ্ছে। সেই জন্য এই নির্দিষ্ট সময় এবং তার পরবর্তীতে আরও 15 দিন সময় থাকে, কারণ এই নির্দিষ্ট সময়ের পর যখন মন্দিরের দ্বার উন্মোচিত হয় সেই 27 তারিখ থেকে, কখনো কখনো 26 তারিখের শেষ রাত্রে বা 27 তারিখ থেকে মন্দিরের কিন্তু উন্মুক্ত হওয়ার পর যে পুজো হয়, সেখানে বলি হয়, বিভিন্নভাবে মাকে আরাধনা করা হয় এবং মা সেই ভক্তের মনস্কামনা পূরণ করে এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ পরবর্তী ওই নির্দিষ্ট সময়ের পর থেকে গুরুত্বপূর্ণ চলে এবং সেই জন্য বহু মানুষ তার পরবর্তীতে 15 দিন পর্যন্ত সেই জায়গাটার পজিটিভ ভাইব্রেশন নিতে যায় এবং তাদের সমস্যা, বহু মানুষের সমস্যার সেই নির্দিষ্ট স্থানে গিয়ে তার সমাধান করিয়ে নিয়ে আসে। সেই জন্য আমি আপনারা আবার বলছি, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি কিন্তু এইখানেই পৌঁছাই এবং 1 মাস অন্তর অন্তর আমি এইখানে যাই। আমি বহু বছর ধরে যাই, আপনারা জানেন, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভিডিওর মাধ্যমেও দেখেছেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আর যদি যোগাযোগ করতে চান, বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বিগত দিনে যে মানুষগুলো প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। শুনতে থাকুন, দেখতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার
মানে ফ্লাইট ইয়ে করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে, যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি, আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখা গেলো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা
কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়। এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা, জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন
যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলোও কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।